হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিং তার একটি সুন্দর কবিতা প্লাস কি বলবো একটি থ্রিলিং কবিতা। যারা থ্রিলার পছন্দ করেন এই কবিতার সামারি বা গল্পটা শুনলে অবশ্যই ভালো লাগবে। রবার্ট ব্রাউনিংয়ের পোরফেরিয়াস লাভার এই কবিতাটি আজকে গল্প আকারে বলার চেষ্টা করব। এক্সপ্লেনেশনটা বেসিক্যালি এটা একটা ড্রামাটিক মনোলগ, অর্থাৎ এখানে স্পিকার নিজেই নিজের সাথে কথা বলে। তো এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। আর এই কবিতার মাধ্যমে আসলে যে বিষয়টা উঠে এসেছে যে একটা অ্যাবনর্মাল সাইকোলজির ডিসক্রিপশন এখানে দেয়া হয়েছে। আর তাছাড়া মানে এখানে কবিতার মাধ্যমে আমরা এটা জানবো যে দ্য স্পিকারটা হচ্ছে এখানে এমন একটা পার্সন যার হচ্ছে এভিল সাইকোলজি আছে, ঠিক আছে। এক কথায় তার ভালোবাসাকে সে নিজের করে রাখার জন্য সে কতদূর পর্যন্ত যাইতে পারে এই কবিতার স্টোরির মাধ্যমে আমরা জানতে পারবো। তো চলুন কবিতার সামারিতে যাওয়া যাক। তো রবার্ট ব্রাউনিংয়ের এই কবিতাটি পোরফেরিয়াস লাভার এটার তার অনেকগুলো ভালো কাজের মধ্যে একটা ফাইনেস্ট কাজ। তো এটা মূলত এই কবিতার মাধ্যমে আমরা সেই ছবিগুলো পাই যে ভালোবাসা এবং ঘৃণা এবং তার সাথে সাথে প্যাশন এবং কন্ট্রোল কীভাবে আর কি মানুষের মধ্যে আর কি থেকে উঠে আসে, এই বিষয়গুলো ফুটে উঠেছে এই কবিতায়। আর এটা একটা থ্রিলিং লাভ স্টোরি, যেটাতে কিনা একটা মানুষ একটা মানে তার লাভারের প্রতি আর কি গ্রেটলি অবসেসড থাকে এবং তাকে পাওয়ার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে এই কবিতায় আমরা সেটা দেখব। তো কবিতা শুরু হয় স্পিকারের মাধ্যমে। স্পিকার হচ্ছে বাইরের ওয়েদারটা ডিসক্রাইব করতেছিল, যে বাইরে অনেক স্টর্মি নাইট ছিল, ঝড়ের রাত ছিল এবং বাতাসও অনেক স্ট্রংলি আর কি ব্লো করতেছিল, মানে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো বেসিক্যালি এখানে স্টর্মি নাইট বা স্টর্মি হচ্ছে ওয়েদারটা স্পিকারের যে হচ্ছে মধ্যে যে ইনার ট্রাবলটা হচ্ছে, তার মধ্যে যে হচ্ছে মন খারাপ বা বিষণ্ণতা বা সে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, এই ধরনের বিষয়টাকে সিম্বলাইজ করেছে, যে বাইরের ওয়েদারটাকে তার মনের মধ্যে পরিস্থিতির সাথে কম্পেয়ার করেছে বা সিম্বলাইজ করেছে। তো এটা মূলত কবির বা স্পিকারের ইমোশনাল স্টেটটাকে এবং তার হচ্ছে পোরফেরিয়ার প্রতি যে ফিলিংসের যে ইন্টেন্সিটিটা, তার কতটা ডিপ ফিলিং তার প্রতি, এটা আর কি প্রকাশ করতেছে। তো এখানে স্পিকার বা কবি এই সেটিংটাকে গ্লুমি এবং ডার্ক হিসেবে বর্ণনা করে। এরপর আমরা দেখতে পাবো যে স্পিকার তার কেবিনে কাউচে বসে ফায়ারপ্লেসের সামনে বসে পোরফেরিয়ার জন্য অপেক্ষা করতেছিল। তো এখানে বোঝা যায় পোরফেরিয়ার আসার কথা ছিল। আর এখানে আমি আগেই বলে রাখি, পোরফেরিয়া কিন্তু খুবই হায়ার ক্লাস সোসাইটি থেকে বিলং করে। এক কথায় ভিক্টোরিয়ান সমসাময়িক সোসাইটিতে কী ছিল, 3 ক্লাসের লোক ছিল: আপার ক্লাস, লোয়ার ক্লাস অ্যান্ড ওয়ার্কিং ক্লাস। তো পোরফেরিয়া মূলত আপার ক্লাস সোসাইটি থেকে বিলং করতো। তারা অনেক অ্যারিস্টোক্রেটিক ছিল। আর মূলত হচ্ছে ওই সময় সোসাইটিতে এরকম ছিল যে কোনো আপার ক্লাস সোসাইটির লোক লোয়ার ক্লাস সোসাইটির সাথে মিশতে পারে না, ফ্রেন্ড হতে পারে না, বা বিয়ে হওয়া বা অ্যাফেয়ার থাকা তো দূরের কথা। কিন্তু তারপরেও পোরফেরিয়া ক্যারেক্টারটা এতটা ইনোসেন্ট ছিল, প্লাস এগুলো থেকে দূরে ছিল। সে ভাবতো যে তার ভালোবাসাটা আগে। সে আর কি এইসব দূরত্ব বা ডিস্টেন্স, মানে সোশ্যাল ক্লাস ডিস্টেন্স, সোসাইটির যে বিভিন্ন কনভেনশন ছিল, রীতিনীতি, এগুলো সে মানতো না। সে মনে করতো যে আমি এগুলোর বাইরে গিয়ে আমি আমার লাভারকে আমার করেই নেব এবং তাকে ফরএভার, তাকে সারা জীবনের জন্য আমার লাইফে রেখে দেব। তো যার কারণে সে হচ্ছে আমাদের স্পিকারকে, এই কবিতার স্পিকারকে প্রচণ্ড ভালোবাসতো। কামিং ব্যাক টু আর্লিয়ার পয়েন্ট, যেটা আমি বলতেছিলাম যে স্পিকার তার কাউচে বসে ফায়ারপ্লেসের সামনে তার লাভার পোরফেরিয়ার জন্য ওয়েট করতেছিল। তো এতক্ষণ যে তার মনের মধ্যে হচ্ছে এরকম ঝড় চলতেছিল, মনের মধ্যে অনেক বিষণ্ণতা চলতেছিল, তো যখনই হঠাৎ করে তার লাভার পোরফেরিয়া তার রুমে এন্ট্রি নেয় বা তার কেবিনে চলে আসে, তখনই স্পিকার একটা জিনিস নোটিস করে যে হঠাৎ করে যে তার একটু আগে যেরকম ফিলিংটা ছিল, খুবই বাজে ফিলিং, মনের মধ্যে ঝড় চলতেছিল, তার অনেক মন খারাপ, বিষণ্ণতা, তো এগুলো হঠাৎ করেই চলে যায়। তো প্রথমের সিনে আমরা কি দেখি, সে অনেক হার্ট ব্রোকেন ডিপ্রেসড অবস্থায় বসে থাকে। কিন্তু যখনই পোরফেরিয়ার এন্ট্রি হলো, তখনই কি হলো, স্পিকারের সেসব চলে গেল। তার মনটা হঠাৎ করে ভালো হয়ে উঠল এবং সে তখনই বুঝতে পারে যে কিসের জন্য তাহলে তার হার্ট ব্রোকেনটা ছিল। মানে প্রথমের দিকে সে বুঝতেছিল না কেন তার এত মন খারাপ, এবং তখন বুঝতে পারলো যে পোরফেরিয়ার অ্যাবসেন্সের কারণে আসলে তার মনের এই অবস্থা ছিল। তো তারপর কি হয়, তো তারপর পোরফেরিয়া আসে তার রুমে, এসে হচ্ছে তার ফায়ারপ্লেসে যে আগুন জ্বলছিল সেখানে আরও বেশি করে কাঠ দেয় যাতে আগুনটা ভালোভাবে
আর কি জ্বলে ওঠে, প্লাস রুমটাকে আরও বেশি উষ্ণ করে। তো এই কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে স্পিকারের মন হঠাৎ করে ভালো হয়ে গেল, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে পোরফিরিয়া, আমাদের এই স্টোরির নায়িকা, স্পিকারের হৃদয়ে আসলে কতটা জায়গা ধরে আছে এটা আমরা বুঝতে পারলাম কিন্তু ক্লিয়ারলি। তারপরে পোরফিরিয়া আনড্রেস করে নিজেকে, আর এটা আসলে এটা সিম্বলাইজ করতেছে যে সে আসলে তার ফিলিংস হচ্ছে স্পিকারের প্রতি আর কি রিভিল করতেছে, প্রকাশ করতেছে। তারপর সে তার ভালোবাসা বা সে তার ফিলিংটা স্পিকারের প্রতি হচ্ছে কনফেস করতে শুরু করে বা কনফেস করে, এবং সে তাকে এটা বোঝায় যে সে কতটা তাকে ভালোবাসে। তো একটা পর্যায়ে আমরা কি দেখতে পাই, নায়িকা পোরফিরিয়া সে সম্পূর্ণভাবে নিজেকে নিজের ফিলিংস এবং নিজেকে স্পিকারের সামনে কনফেস করতেছে এবং নিজেকে কমপ্লিটলি অফার করতেছে স্পিকারের কাছে। তো এরপর আমরা কি দেখি যে স্পিকার ভাবতেছে যে পোরফিরিয়া এত এলিগেন্ট একটা মেয়ে, এত রিচ একটা ফ্যামিলি থেকে বিলং করে, আপার ক্লাস সোসাইটি থেকে বিলং করে, হয়তো বা পোরফিরিয়া তার জন্য একটু বেশি ভালো হয়ে গেছে। এক কথায় স্পিকার পোরফিরিয়াকে ডিজার্ভ করে না, এটা আর কি স্পিকার ভাবতেছিল। তো পোরফিরিয়া তাদের লাভিং মোমেন্টে তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে এবং তার সাথে সারা জীবনের মতো থাকতে চায় এভাবেই। তো এই কথা শুনে তখন স্পিকার ওভারজয়েড হয়ে যায়, মানে খুশিতে একদম আত্মহারা হয়ে যায়, এবং সে মনে মনে ডিসাইড করে যে তারা যে এখন যে তাদের লাভলি মোমেন্টটা যে শেয়ার করতেছে বা তাদের লাভটা যে শেয়ার করতেছে একে অপরের সাথে, সে এই মোমেন্টটাকে সারা জীবনের জন্য সংরক্ষণ করে রাখবে বা প্রিজার্ভ করে রাখবে। এই কথাটা স্পিকার মনে মনে ভাবে যে সে এই মোমেন্টটাকে হারাতে দেবে না। তারপরে কবিতার পরের স্ট্যাঞ্জা বা পরের হচ্ছে সিনে আমরা এমন একটা কিছু দেখতে পাই যেটা খুবই অ্যাবনর্মাল। স্পিকার এমন কিছু একটা করে যেটা অ্যাবনর্মাল এবং সাইকিক একটা ওয়ার্ক। কি দেখতে পাই যে স্পিকার আর পোরফিরিয়া যখন হাগ করতেছিল তখন কি হয়, স্পিকারের মাথায় হঠাৎ করে কি আসলো, ওই যে অবশ্যই হঠাৎ করে না, সে আসলে ভাবতেছিল সে এই মোমেন্টটাকে প্রিজার্ভ করে রাখবে। তো ওর মাথায় কি আসলো, সে কি করলো, পোরফিরিয়ার যে বিনুনি ছিল, হাগ করা অবস্থায় পোরফিরিয়া সেই বিনুনিটা নিয়ে তার গলায় 3বার প্যাঁচ দিয়ে জাস্ট টেনে দিয়ে তাকে সেখানেই মেরে ফেললো। আর কারণ কি ছিল, কারণ সে তাদের এই পারফেক্ট লাভের বিষয়টা তারা যেটা একটু আগে শেয়ার করেছে বা এখন শেয়ার করতেছে, এটা সে সারা জীবনের জন্য স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে চায়। সে বিশ্বাস কি করতেছে যে তাকে মারার মাধ্যমে সে এই পুরো সময়টাকে ফ্রোজেন করে ফেলছে, এক কথা জমিয়ে ফেলেছে, এবং সে এটা সারা জীবন মনে রাখতে পারবে এবং এই মোমেন্টে যে পোরফিরিয়া তার সাথে ছিল এই মোমেন্টটাকে সে আর কখনো হারাবে না। বেসিক্যালি আসলে সে এই মোমেন্টটাকে সারা জীবনের জন্য ট্রেজার করে রাখতে চেয়েছিল, একটা সম্পত্তির মতো করে আর কি প্রিজার্ভ করে রাখতে চেয়েছিল। যদিও আমরা আমাদের দৃষ্টিতে দেখতে পাই যে এটা মূলত একটা গ্রুজম অ্যান্ড ভায়োলেন্ট অ্যাক্ট। আর এটা মূলত একটা কিসের সিম্বল, যে স্পিকার হচ্ছে চাচ্ছে বা ডিজায়ার করতেছে তাকে কমপ্লিটলি পজেশন হিসেবে রাখার জন্য, তাকে কমপ্লিটলি পজেস করে রাখার জন্য, ধরে রাখার জন্য। তো এটা মূলত এটা রিভিল করে স্পিকারের ডিলিউশন অ্যান্ড ম্যাডনেস, এই বিষয়টাকে রিভিল করতেছে। তো সে ভাবতেছিল যে পোরফিরিয়া তো নিজে তো আমার সাথে সারা জীবনের জন্য থাকতে যাচ্ছিল, তো কেন না আমি তাকে এভাবেই রেখে দিই। আসলে এখানে বিষয়টা হচ্ছে এভাবে তাকে মারার আরেকটা কারণ আছে। এই মারার পিছনে আমি বলবো যে এখানে পুরোপুরি আমাদের স্পিকারকে দোষ দিলেও হবে না, আসলে তার সাইকোলজিটাই আর কি ওই সময়ের সোসাইটিটা এরকম বানাই দিছে যে সে তো জানে যে পোরফিরিয়াকে সে এতটা ভালোবাসতেছে, কিন্তু হয়তোবা পরবর্তীতে কিন্তু পাবে না। এই যে পোরফিরিয়া আজকে রাত্রে তার সাথে আছে, হয়তোবা বের হয়ে যাওয়ার পর আর সে তাকে কখনো পাবে না। কারণ কি, কারণ সোসাইটি, কন্টেম্পোরারি সোসাইটি কি বলতো ওই সময়, যে একটা লোয়ার ক্লাস সোসাইটির লোক একটা হায়ার ক্লাস সোসাইটির মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না, কখনো বিয়ে করতে পারে না। তো সে চাচ্ছিল যে তারা যেই লাভটা এখন শেয়ার করতেছে, তারা যে একসাথে আছে, সে যদি তার প্রেমিকাকে এই মুহূর্তে মেরে ফেলে তাহলে তার প্রেমিকাও কখনো তাকে কখনো ছেড়ে যাবে না, তারা যে লাভটা শেয়ার করলো এই লাভটাও আজীবনের মধ্যে রয়ে যাবে। এটা ভেবেই আসলে কিন্তু স্পিকার এই কাজটা করে ফেলে, যদিও অবশ্যই এটা একটা সাইকিক ওয়ার্ক বলা যায়। তারপর স্পিকার কি করে, ওকে তো মেরে ফেলছে, মেরে ফেলার পর ওই ফায়ার প্লেসের সামনেই পোরফিরিয়ার ওই ডেড বডিটা নিয়ে তার আর্মে আর কি হোল্ড করে, তার আর্মে আর কি নিয়ে সারা রাত ওইভাবে কাটিয়ে দেয়। আর সে এমন ভান করে যেন কিছুই হয়নি,
বরঞ্চ সে তার কাজটাকে আরও অ্যাডমায়ার করে, প্রশংসা করে। যদিও তার প্রেমিকা মারা গেছে, সে এটা নিয়ে আর কি প্রশংসা করে, ইভেন মনে মনে খুশি। সে নিজেকে এইভাবে কনভিন্স করতেছে যে সে তো খারাপ কিছু করেনি, সে রাইট থিংটাই করেছে, ভালো থিংটাই করেছে, কারণ পোরফিরিয়া তার সাথে থাকতে চেয়েছিল সারা জীবনের জন্য। এবং হ্যাঁ, এটাই সে করেছে যেটা সে চেয়েছিল, নায়িকা চেয়েছিল। আর এটাও বিশ্বাস করে যে এই কাজের মাধ্যমে পোরফিরি এবং তার স্বপ্নটা সত্যি হয়ে গেছে, যে তারা সারা জীবনের মতো একসাথে থাকতে পেরেছে, কেউ তাদেরকে আলাদা করতে পারেনি। তো এরপরে আরও কি হচ্ছে, ও হ্যাঁ, আরেকটা কথা, সে কিন্তু কোনো গিল্ট ফিল করতেছে না যে সে তার নায়িকাকে, একটা মানুষকেই হোক বা তার লাভারকে মেরে ফেলেছে, এটা নিয়ে তার মধ্যে কোনো গিল্ট ফিল কাজ করে না। এবং সে একটা স্যাটিসফ্যাকশন একটা ফিল করে, আ সেন্স অফ স্যাটিসফ্যাকশন হি ফিলস। তারপর কি বলে যে হ্যাঁ, এখন সে আমার পারফেক্ট পজিশন, শি ইজ নাও মাই পারফেক্ট পজিশন, এটা বলে সে। তারপর সে আরও ডিসক্রাইব করে যে কীভাবে হচ্ছে সে তার সারা রাত এই তার লাভারের ডেড বডি নিয়ে কাটিয়েছে। আর সে এটাও বলে যে অ্যাট লাস্ট আমরা দুজন একসাথে হতে পেরেছি সারা জীবনের জন্য, কারো কোনো ডিস্টারবেন্স ছাড়া। আর আরেকটা জিনিসও সে মেনশন করে এখানে, যে গড হ্যাজ নট সেইড এ ওয়ার্ড ইভেন। তার মানে এখানে এটা বলতেছে যে সে বিশ্বাস করে সে কোনো কিছু ভুল করেনি, এই জন্য হয়তোবা গডও তাকে এই কাজের জন্য এখন পর্যন্ত তাকে পানিশমেন্ট দেয়নি। তো এইটার মাধ্যমেই কবিতাটি শেষ হয়ে যায়। তো এই ছিল একটা থ্রিলিং লাভ স্টোরি বেসড একটা কবিতা। আশা করি কাহিনীটি আপনাদের অনেক চমকপ্রদ করবে। ইভেন আমারও এটা অনেক ফেভারিট একটা কবিতা। আমি গল্প আকারে বলার চেষ্টা করলাম, আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।